বাংলায় একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। ৫৪ বছরের সিরিয়ার ডিক্টেটরশিপ ফাইনালি পতন হলো। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে সবচেয়ে নজর কাড়া কারণ হলো একটা ১৪ বছরের সিরিয়ান যুবক দেয়ালে এমন একটি বাক্য লিখেছিল, যেটা কিন্তু ডিক্টেটরশিপ মানে সিরিয়ার সরকার বাশারুল আসাদের সহ্য হয়নি। তিনি সহ্য করতে পারেনি। তারপর থেকে সিরিয়ার মানুষের উপরে অত্যাচার শুরু করে। যেমনটি আমরা রিসেন্টলি বাংলাদেশে ছাত্রলীগের ছাত্রদের যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন হয়েছে, এছাড়াও আফগানিস্তানে তালিবান আসার পরে আফগানিস্তানের সরকার চলে গিয়েছে, ঠিক এইভাবে সিরিয়াতে ঠিক এমনটাই হলো। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন আমি যুবকের কথা বললাম, সাথে সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সও এর পিছনে হাত আছে। কেনই বা পতন হলো? আমরা মিডিয়াতে রিসেন্টলি নানান ধরনের গুজব বা অনেক সঠিক নিউজও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে এক্স্যাক্ট কি হয়েছে, সিরিয়ার ইতিহাস কি, পাস্ট হিস্ট্রি, পুরোপুরি জিনিসটা আমরা তুলে ধরব। আর নতুন যে সরকার বা ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, তাদের এজেন্ডা কি থাকবে, তারা ইন্টারন্যাশনাল অন্যান্য দেশের সাথে রিলেশন কেমন রাখবে, পাশাপাশি এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য যেসব কান্ট্রি আছে তাদের সাথে রিলেশন কি হবে, পুরো এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম এবং সময় যায়। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে ম্যাক্সিমাম লোকেদের কাছে শেয়ার করুন, যাতে আপনারা আমাদের পাশে থাকলে আমাদের চ্যানেলটা গ্রো করুক। আর আমরা তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে এরকম ধরনের কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। তো আমরা ফার্স্ট জানবো কেমনভাবে সিরিয়ার ডিক্টেটরশিপের পতন হলো। ভারত থেকে ৪,০০০ কিলোমিটার দূরে সিরিয়া ম্যাপ, যেখানে দামাস্কাস হলো সিরিয়ার রাজধানী, আর সেখানকার প্রেসিডেন্ট হলো বাশারুল আসাদ। এতদিন পর্যন্ত ২০০০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তিনি ডিক্টেটর হিসাবে ওখানকার মানুষের উপরে শোষণ করেছে। এই হলো সিরিয়ার ম্যাপ। ২৬শে নভেম্বর পর্যন্ত সিরিয়ার ম্যাপ দেখতে ঠিক এমন ছিল। এই দিকটা বাশারুল আসাদের অধীনে ছিল, এই সাইডটা আপনি যদি দেখে থাকেন কুর্দ বাহিনীর অধীনে ছিল, আর উপরের সাইডে যদি আপনি দেখে থাকেন তুর্কিশ অ্যালাইস সিরিয়ান রিবেল গ্রুপ শাসন করত, আর উপরের সাইডে যদি আপনি দেখে থাকেন এইচটিএস মানে হায়াত তাহির আল সাম শাসন করতে। কিন্তু ঠিক 11 দিনে এমন কি ঘটলো যে ম্যাপটা, সিরিয়ার এই ম্যাপটা দেখতে এমন ছিল, এখন দেখতে এমন হয়ে গিয়েছে। এর পিছনে যে টাইম লাইনটা আছে সেটা আমরা দেখে নেব। ২৭শে নভেম্বর এইচটিএস অ্যালেপো শহর থেকে 3 দিন লড়াই চালানোর পরে M5 মোটরওয়ে রাস্তা, যেটি দামাস শহরকে কানেক্ট করে, সেখানে 3 দিন লড়াই করার পরে সেই কানেক্টটা দখল করে নেয়। সাথে সাথে পরে যদি আমরা দেখে থাকি 5ই ডিসেম্বর হোমা এবং হোমাসকে দখল করে নেয়, আর 8ই ডিসেম্বর ক্যাপিটাল শহরের ওপরে কন্ট্রোল করে নেয়, যেটা হলো দামাস্কাস। এই ডিক্টেটরশিপ চলে যাওয়ার পরে সিরিয়ান মানুষরা কিন্তু দুঃখ করছে না, তারা কিন্তু সেলিব্রেট করছে। আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে আমরা যদি দেখে থাকি, সিরিয়ান মানুষের উপরে যেন একটা কি বলবো ঈদ টাইপ হচ্ছে, এত আনন্দ, এত উল্লাস। দীর্ঘদিনের ডিক্টেটরশিপ ফাইনালি পতন হলো। এই পতনের পুরো হিস্ট্রিটা আমরা জানবো। মিডল ইস্ট কান্ট্রি সিরিয়ার টোটাল জনসংখ্যার ৭৪% জনসংখ্যা হলো সুন্নি মুসলিম, আর 16% হলো শিয়া। বাশারুল আসাদ তিনি একজন শিয়া হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু প্রেসিডেন্ট বা ডিক্টেটরশিপ অনেকদিন ধরে চালিয়েছিল। কেন এমনটা হলো, এটা জানার জন্য আমাদের ইতিহাসটা একটু জানা দরকার। 1970 সালে এখনকার এক্স প্রেসিডেন্ট বাশারুল আসাদ, তার পিতা হাফিজুল আসাদ, তখনকার সময় সিরিয়ার উপরে তাঁর প্রভাবটা অনেকটাই বেশি ছিল। সামরিক বাহিনী থেকে বিমান বাহিনী পর্যন্ত তাঁর এমন প্রভাব ছিল যে তিনি নিজেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করে। কিন্তু দাবি করলে কি হবে, তিনি একজন শিয়া মুসলিম ছিল, আর শিয়া জনসংখ্যা অনেক কম ছিল। তখনকার সময় শিয়ারা সাপোর্ট করলেও তিনি কিন্তু ভালোভাবে জানতো যে এক সময় সুন্নিরা কিন্তু রাজত্ব করবে, যেটা এখন হয়েছে। তার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে, তাদের সিরিয়ার মানুষের উপরে অত্যাচার এবং কেউ কিছু বললে তাকে চেপে দেওয়া। তিনি সংখ্যাগরিষ্ঠ এলাকাতে যেখানে সুন্নি মানুষেরা থাকতো সেখানে কড়া নজর রাখতো, যে তার সরকারের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা না বলে। সাথে সাথে মিডিয়ার উপরে ফুললি কন্ট্রোল থাকতো, এবং পুলিশ বাহিনী থেকে আর্মি বাহিনী সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তিনি কিন্তু তাকে শাস্তি দিত ওপেনলি। ঠিক 2000 সাল পর্যন্ত তার পিতা রাজত্ব করেছিল। 2000 সালে তার পিতার মৃত্যু হওয়ার পরে বাশারুল আসাদ
টানার জায়গা চলে আসে, লাইক রাজার ছেলে রাজা হবে, ঠিক তেমনটা হয়েছিল। কিন্তু পিতা যেমন ছিল তার থেকে বাবারও বাপ হলো তার ছেলে। এখানে ছেলে কিন্তু সিরিয়ার মানুষের উপরে অত্যাচার আরো ভয়ঙ্কর ভাবে করে। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো তাকে কিন্তু জেলে দিয়ে দিত এবং এমন মার মারতো যে হসপিটালে ভর্তি করতে হতো। এছাড়া এই ডিক্টেটরশিপ এমনভাবে সিরিয়ার মানুষের উপরে শোষণ করত, যার ফলে দেশের দরিদ্র থেকে শুরু করে বেকারত্বের হার অনেকটাই বেড়ে যায়। দেশের জনসংখ্যার কাছে কাজ ছিল না এবং খেতেও পারতো না ভালোভাবে। তার জন্য সিরিয়ার জনগণ এই ডিক্টেটরশিপের প্রতি ঘৃণা জন্ম হয়। সাল 2006 থেকে 2010 এখান থেকে শুরু হয় সিরিয়ার প্রেসিডেন্টের খারাপ সময়। বেকারত্ব এবং অর্থনৈতিক সমস্যা এমন চরম লেভেলে পড়ে গিয়েছিল যে এখান থেকে সিরিয়ার কিন্তু ভবিষ্যৎ বদলে গিয়েছে। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমরা দেখে এসেছি যে একসময় ডিক্টেটরশিপের প্রচণ্ড রমরমা ছিল, কিন্তু 2010 সালের পর থেকে আস্তে আস্তে প্রত্যেকটা দেশের পতন হয়। 2010 সালে ডিক্টেটরশিপের পতন হয়েছিল যেসব দেশ, তার মধ্যে আছে মিশর, লিবিয়া, জর্ডান এবং তানেশিয়া। মানে বিষয়টা এমনটাই ছিল যে ওই সব দেশের মানুষরা আর চাইতো না যে ডিক্টেটরশিপ বা কোনো একজন ব্যক্তি সবসময় সেই দেশের রাজনৈতিক বা সব কিছু কাজকর্ম তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকে। তাই তারা চেয়েছিল একটা ডেমোক্রেটিক কান্ট্রি। সেই হিসাবে প্রত্যেকটা দেশের ডিক্টেটরশিপের পতন হয়েছিল। যেমন আমরা লিবিয়াতে দেখেছি গাদ্দাফির পতন হয়েছিল, মিশরের হোসেন মোবারক যিনি 30 বছর শাসন করেছিল তার অবস্থান ছাড়তে হয়েছিল, এবং টিউনিসিয়াতে 23 বছরের শাসন করা বিন আলীকে দেশ ছাড়তে হয়েছিল। পাশাপাশি জর্ডানেও সেম অবস্থা হয়েছিল। তো এখানে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে যখন ডিক্টেটরশিপের পতন ঘটছিল তখন কিন্তু বাশারুল আসাদ প্রেসিডেন্ট থাকার সময় তিনি কিন্তু ভালোভাবেই জানতো যে আমাদের দেশে এর ইম্প্যাক্ট পড়তে পারে। তার জন্য তিনি অ্যালার্ট থাকার জন্য তার প্রশাসনকে এমনভাবে চালিত করত এবং গোয়েন্দা বিভাগও রেখেছিল যাতে তার দেশে কোনোভাবে ডিক্টেটরশিপের বিরুদ্ধে কেউ কোনো কথা না বলে, কারণ তিনি ভয় পেয়ে গিয়েছিল। আর এই ভয়টা একটা সত্যি ঘটনা আমরা এখন দেখছি। সিরিয়ার জনগণ তখন দরিদ্র এবং অর্থনৈতিক দিক থেকে দূর অবস্থায় ছিল। সাথে সাথে তখন পাশাপাশি দেশগুলোতে যেটি ঘটছিল সেটা কিন্তু মিডিয়াতে মানে পেপার রেডিওতে ওরা এই জিনিসগুলো শুনছিল। এই ডিক্টেটরশিপের পতন শুরু হয় 2011 সালে ফেব্রুয়ারি মাস থেকে। কি ঘটেছিল এই মাসে? যখন প্রতিবেশী দেশে এই সব ঘটনাগুলো ঘটছিল তখন দারা নামে একটা জায়গায় 14 বছরের একটা যুবক তার বন্ধুদের সাথে যখন পেপারে বা খবরে নিউজ দেখছে যে এইসব জিনিসগুলো ঘটছে, তো সেই টাইমে সে স্কুলে ফেরার সময় স্কুলের দেয়ালে একটা ওয়ার্ড লেখে। সেই ওয়ার্ডটা হলো ভয়ঙ্কর। সেই ওয়ার্ডের থেকেই শুরু হয় এই পতনের সূচনা। সেটি হলো কি? সেটি লিখেছিল মোয়াবিয়া নামে একটা যুবক, দেয়ালে লিখেছিল ডক্টর ইটস ইউর টার্ন নাও, যেটি বাশারুল আসাদের একদমও সহ্য হয়নি। এটা লেখার পরে এক্স প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে কে লিখলো এটা তদন্ত করা শুরু করে। ঠিক তার একদিন পরে তার সেনাপ্রধান খুঁজে বের করে মায়াবীকে এবং তার সাথে আরও 14 জন ছাত্র, সেই 15 জনকে টোটাল পুলিশ জেলে নিয়ে যায় এবং তাদের উপরে অত্যাচার শুরু করে যে কেন এরকম করলো। তোর বাড়ির লোক তখন বা এলাকার প্রতিবেশীরা যখন আসলো তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখন পুলিশ তাদেরকে উত্তর দিচ্ছে আপনাদের ছেলের কথা ভুলে যান, আপনাদের ছেলেরা যা ঘটিয়েছে সেটা কোনোদিনও আমরা আপনাদের ছেলেদেরকে ছাড়বো না। পারলে নতুন ছেলে আপনারা জন্ম দিন, আর না পারলে আপনাদের বাড়ির মেয়েদের আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরাই জন্ম দেব। সেটার কথা শুনে ওখানকার প্রতিবেশীরা এবং বাড়ির লোকেরা এতটাই ক্ষুব্ধ হয়ে যায়, তার বিরুদ্ধে কিন্তু ওরা পিসফুল প্রোটেস্ট শুরু করে। এই পিসফুল প্রোটেস্টে ওরা কিন্তু মানে এক্স প্রেসিডেন্টের বিরুদ্ধে কড়া নিন্দা করে। এই নিন্দার প্রতি বা এই নিন্দা রুখতে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার স্টেপ নেয় এবং বলে আমরা ছাড়বই না। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের মাসুল দিতে হবে। সেটা আমরা আগে আরো ভালোভাবে জানবো। এতদিন যেটা করছিল শুধু একটা ছোট্ট জায়গায় দারা শহরে, বাট এটা সিরিয়ার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। 15ই মার্চ 2011 সিরিয়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় যে হামাস্কা, হোমস, হামা, অ্যালেপো বিভিন্ন জায়গায় প্রোটেস্ট শুরু হয় এই দারার ঘটনা কেন্দ্র করে।
প্রত্যেকটা ব্যক্তির মুখে একটাই কথা যে এই যে 15 জনকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবির জন্য তারা প্রোটেস্ট করে। এবং তখন এক্স প্রেসিডেন্ট চিন্তা করলো যে এই 15 জনকে বন্দি করে তিনি ঠিক করেনি, তাই 45 দিনের মাথায় সেই 15 জনকে তিনি ছেড়ে দেয় ফাইনালি। 45 দিন পরে জেল থেকে তারা বেরিয়ে আসছিল, তাদের অবস্থা এতটাই খারাপ ছিল তারা বাড়ির লোক দেখে সেটা সহ্য করতে পারেনি, কারণ নখ তুলে নিয়েছে এবং রীতিমতো অত্যাচার এত ভয়ঙ্কর করেছে, ঠিক মতো হেঁটেও বেরোতে পারছিল না, এতটাই তাদের অবস্থা খারাপ ছিল। সেটা দেখে আবার প্রতিবাদ শুরু হলো। 22শে এপ্রিল 2011 জুম্মাবার, এই জুম্মাবারের নামাজের পরে এই জিনিসগুলো নিয়ে সিরিয়ার লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়, আবার সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়। এই প্রোটেস্ট রুখতে আবার ভুল করে বসে প্রেসিডেন্টের ইগো হার হচ্ছে। প্রেসিডেন্ট এবার কি করলো, প্রেসিডেন্ট এবার ডাইরেক্ট গুলি চালালো। এই গুলি চালানোর কারণে দুজন নিরীহ মানুষকে প্রাণ হারাতে হলো। এত বিক্ষোভ শুরু হয় তারপরে, যেটা আপনি ভাবতে পারবেন না। এই দুইজন মানুষ যে প্রাণ হারালো, ঠিক তার পরের দিন জানাজা নামাজের পরে সেই জানাজার নামাজ রুখতে বা এত লোক জড়ো হয়েছে সেটা কিন্তু প্রেসিডেন্টের সহ্য হয়নি, সেটা রুখতে আবার অ্যাটাক শুরু করে। এই অ্যাটাক যখন শুরু করে, সেই শান্তিপূর্ণ যে বিক্ষোভ এতদিন হচ্ছিল সেটা কিন্তু আর শান্তিপূর্ণ রয়নি। এবার কিন্তু তারা এতটাই রেগে গিয়েছিল যে সরকারের বিরুদ্ধে এবার কিন্তু কঠোরতম স্টেপ নেওয়া শুরু করলো সিরিয়ার জনগণ। ছোট্ট শহর থেকে যে প্রোটেস্টটা শুরু হয়, এখন কিন্তু সিরিয়ার ম্যাক্সিমাম স্টেটে সরকারের বিরুদ্ধে একই নারা, একই স্লোগান যে সরকারকে পদত্যাগ করতে হবে। বাশারুল আসাদ যেটা ভেবেছিল প্রতিবেশী দেশগুলোতে যে ডিক্টেটরশিপের প্রতি তারা বিক্ষোভ এবং প্রোটেস্ট করছিল, সেটা কিন্তু এখন সেটা সিরিয়ার বুকে হচ্ছিল, যেটা ভয় পাচ্ছিল এখন সেটাই হচ্ছে। এই প্রোটেস্ট রুখতে প্রেসিডেন্ট কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে। ভুলগুলো কি? এক্স প্রেসিডেন্ট বলছে আপনারা এই প্রতিবাদ বন্ধ করুন, নালে কিন্তু আরও মানুষের প্রাণ হারায়। তাই তিনি ওপেনলি হেলিকপ্টার এবং সেনাবাহিনী দিয়ে গুলি ছাড়া শুরু করে এবং গুলি চালায় নিরীহ মানুষের ওপরে। সেই গুলি চালানোর কারণে আরও মানুষ প্রাণ হারাতে শুরু করে। এবার সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় সাধারণ জনগণের সাথে সিরিয়ান আর্মি। এই গৃহযুদ্ধ শুরুর মাধ্যমে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এবারে এরা এখানে থেমে থাকেনি, এরা কিন্তু এবার লাঠি পাথর নিয়ে সিরিয়ান আর্মিদের ওপরে অ্যাটাক করে এবং সিরিয়ার আর্মিও কিছু কিছু প্রাণ হারাতে শুরু করে। এই প্রেসিডেন্ট এখানে কিন্তু থেমে থাকেনি, ইনি অত্যাচারটা চাইলে এখানে কন্ট্রোল করতে পারতো, বাট কন্ট্রোল করেনি, উনি আরও কিন্তু বাড়াতে থাকে। যেমন যদি কেউ আঘাত হয়ে হসপিটালে ভর্তি হতে যেত, তো সেখানে হসপিটালে ভর্তি নেওয়ার বদলে সেই পার্সনকে তুলে তারা জেলে আটক করতো। তো এর ফলে তারা হসপিটালে যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তারা কি করতো, সেখানে নিয়ারবাই কোনো মসজিদে প্রাথমিক চিকিৎসা মানে ডাক্তার এনে সেখানে কিন্তু চিকিৎসা শুরু করে। তো প্রেসিডেন্ট মসজিদেও অ্যাটাক করতে শুরু করে এবং ডাক্তার বা সেই সব ব্যক্তিদের তুলে নিতে শুরু করে। এই জিনিসগুলো এত ভয়ঙ্করভাবে শুরু হয় যেটা আপনি ভাবতেও পারবেন না। তো এখনো পর্যন্ত আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে 2011-তে কিভাবে সিরিয়া জনসাধারণের উপরে অত্যাচার হয়েছে। এমনকি মহিলা শিশুদের উপরে অত্যাচার করতে তারা থেমে থাকেনি। তো এখানে সিরিয়া সেনাবাহিনীর মধ্যে কিন্তু সবাই খারাপ ছিল এরকম না। সিরিয়া সেনাবাহিনীরা কিছু কিছু যারা ভালো ব্যক্তি তারা কিন্তু এবার কিন্তু তাদের জনসাধারণের উপরে গুলি চালাতে তারাও এড়িয়ে যাচ্ছে। তো তাদের মধ্যে প্রধান ভূমিকা পালন করেছে রিয়াদুল আসাদ, যিনি খুব ভালো অবস্থানে ছিল সিরিয়ার সেনাবাহিনীতে। আর এখানে আরেকটা ব্যক্তি আছে যার নাম মাহরুম, যিনি সিরিয়ার 20 বছর ধরে চার্টার অ্যাকাউন্ট ছিল এবং সিরিয়ার এয়ার ডিফেন্সে অল্প বয়সে তিনি কিন্তু প্রশিক্ষণ নিয়েছিল। তিনি সিরিয়ার 15 জন লোক নিয়ে ছোট ছোট গোষ্ঠীর মাধ্যমে দল গড়তে শুরু করে সিরিয়ার যে মানুষের উপরে অত্যাচার করছে সেগুলো রুখতে। আর 2011-য় 19শে জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি তার দলের নাম দেয় ফ্রি সিরিয়ান আর্মি। এই ফ্রি সিরিয়ান আর্মির মূল উদ্দেশ্য হলো ডেমোক্রেট কান্ট্রি এবং যে ডিক্টেটরশিপ বাশারুল আসাদের পতন ঘটানো এবং ন্যায্য বিচার সিরিয়ার মানুষের যে দীর্ঘদিনের অত্যাচারের ওপরে। এখান থেকে হয় আরেকটা নতুন অধ্যায়। সিরিয়াতে যে ঘটনাগুলো ঘটছিল প্রতিবেশী সুন্নি দেশগুলো সেগুলো কিন্তু ভালোভাবে দেখছিল, তাই সিরিয়াতে তারা সমর্থন করতে তারা এগিয়ে আসে এবং সিরিয়া ছেড়ে যারা পালিয়ে গিয়েছিল তারা কিন্তু ধীরে ধীরে এই সিরিয়ার প্রোটেস্টে অংশগ্রহণ করে এবং ফ্রি আর্মিতে তারা যোগ দিতে শুরু করে। সিরিয়াতে বিভিন্নভাবে চরমপন্থী গোষ্ঠী ছিল, প্রায় 1000-এরও বেশি, 1 লাখেরও বেশি সেনা ছিল এই চরমপন্থী। তারা কিন্তু একসাথে এই ফ্রি সিরিয়ান আর্মিতে যোগদান করে।
সিরিয়া সরকারের আর্মির কাছে উন্নত মানের অস্ত্র ছিল, হেলিকপ্টার ছিল, ট্যাঙ্ক ছিল, সবকিছু ছিল, বাট এই ফ্রি সিরিয়ান আর্মি গোষ্ঠীর কাছে কিন্তু এমন কিছুই ছিল না। না ছিল উন্নত মানের অস্ত্র, না ছিল উন্নত মানের কোনো প্রযুক্তি। তো সেই সময় তখন কিন্তু বিভিন্ন কান্ট্রি এদেরকে পিছন থেকে সাহায্য করা শুরু করে। এবারে আমরা যদি মেজর সেটব্যাক যদি দেখে থাকি, আইএসআই, ইসলামিক স্টেট অফ ইরাক, যেটা আমরা আইএসআই নামে জানি, তারা কিন্তু সিরিয়াকে সাপোর্ট করতে এগিয়ে আসে। আর 2014 সালে আইএসআই ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে আইএসআইএস পরিণত হয়ে যায়, যার ফুল ফর্ম হলো ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া হিসাবে পরিচিত। এছাড়াও বিভিন্ন গোষ্ঠীও এখানে গঠন হতে শুরু করে। যেমন আরেকটি রিবেল গ্রুপ হলো আল নুসরা ফ্রন্ট। আল নুসরা ফ্রন্ট, যেটি লাদেনের আল কায়দা সিরিয়া গ্রুপ থেকে হয়েছে। আল নুসরা ফ্রন্টের লিডার ছিলেন বর্তমান এইচটিএস এর চিফ আবু মোহাম্মদ আল জেলানি, যেটি 2017 সালে আল নুসরা ফ্রন্ট থেকে আলাদা হয়ে যেটি এইচটিএস নামে পরিণত হয়। কারণ এদের মধ্যে কিছু কিছু আইডিওলজি বা কনসেপ্ট আলাদা হওয়ার কারণে জ্বালানি ওই গোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা করে নেয়। এই গোষ্ঠীগুলোর প্রভাব এতই বেড়ে যায় যে বিভিন্ন স্টেটে এরা ধীরে ধীরে নিজেদের ক্যাম্প গঠন করতে শুরু করে এবং দখল করতে শুরু করে বিভিন্ন জায়গাতে। এখান থেকে সরকারের আর্মি কিন্তু হার মানতে শুরু করে ধীরে ধীরে, বাট কমপ্লিটলি না, তারা কিন্তু লড়াই করতে থাকে। তো এখন যুদ্ধ শুরু হচ্ছে, গৃহযুদ্ধ শুরু হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর সাথে সাথে সরকারের তৈরি আর্মির সাথে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় সিরিয়ার মধ্যে আছে, যেটা হলো কুর্দি বাহিনী। কুর্দি, যেটা সিরিয়ার উত্তর দিকে, তারা কিন্তু নিজেদেরকে আলাদা একটা দেশের জন্য লড়াই করছিল সিরিয়া সরকার এর বিরুদ্ধে আর এই ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তাদের লক্ষ্য হলো তাদের জন্য আলাদা দেশ। তো এখানে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, চারটি দল নিজেদের মধ্যে নিজেদের অস্তিত্ব বা নিজেদের কনসেপ্ট আইডিওলজি নিজে, আর সেই চারটের মধ্যে কি আসছে, ফার্স্ট আসছে প্রেসিডেন্ট বাশারুল আসাদ, সেকেন্ড আসছে ফ্রি সিরিয়ান আর্মি, 3 নম্বরে আসছে কুর্দি বাহিনী, আর 4 নম্বর হলো দেশের সাধারণ জনগণ। এতক্ষণ যেটা আমরা দেখেছি সেটা হলো সিরিয়ার ইন্টারনাল কনফ্লিক্ট। এবার আসবো এক্সটার্নাল। পৃথিবীর বড় বড় দেশ যেমন রাশিয়া, ইউএসএ, ইরান, সৌদি আরবিয়া, কাতার, এইসব দেশগুলো সিরিয়ার যে যুদ্ধ হচ্ছিল, তারা কিন্তু প্রত্যেকটা দেশ এদের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট ছিল, এই দেশের প্রতি ইনভলভমেন্ট ছিল। এদের পিছনে কারণ কি ছিল সেটা আমরা জানবো, কেনই বা এই দেশগুলো সিরিয়ার এই কনফ্লিক্টের মধ্যে যুক্ত হয়েছিল। তো ফার্স্ট আমরা যদি দেখে থাকি, মধ্যপ্রাচ্য দেশ মানে সুন্নি যেসব দেশ ছিল লাইক সৌদি আরবিয়া, কাতার, তারা কিন্তু এই শিয়া শাসিত সিরিয়ান গভর্নমেন্টকে তারা কিন্তু পছন্দ করতো না। এই ডিক্টেটরশিপকে তারা ভাঙতে বা পতন ঘটাতে তারা কিন্তু ফ্রি সিরিয়ান আর্মিকে প্রচণ্ডভাবে হেল্প করত, উন্নত মানের অস্ত্র এবং অর্থনৈতিক দিক থেকে তারা সাপোর্ট করত এবং চাইতো যে বাশারুল আসাদের এই সরকার তারা সরিয়ে দিতে। অন্যদিকে যদি দেখে থাকি, রাশিয়ার সাথে সিরিয়ার সরকার বাশারুল আসাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল এবং রাশিয়া কিন্তু বরাবরই সিরিয়ার এই সরকারকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। তাই জন্য ঠিক এতদিন পর্যন্ত সিরিয়ার এই সরকার কিন্তু ওই দেশে শাসন করতে সফল হয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে থেমে থাকেনি। ইউএসএ কিন্তু এই ফ্রি সিরিয়ান আর্মি বা এদের যে একটা আইডিওলজি ছিল তাদেরকে সাপোর্ট করার জন্য এই ইউএসএ কিন্তু এই সব গোষ্ঠীদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং অর্থ দিয়ে সাপোর্ট করে, এবং ইউএসএও চাইতো যে এই ডিক্টেটরশিপ বা এই সরকারকে পতন ঘটাতে। ইউএসএর পিছনে কিন্তু একটা অন্য কারণ ছিল, কারণ আমরা আগাগোড়াই জানি রাশিয়া আর ইউএসএর মধ্যে একটা কনফ্লিক্ট আছে। রাশিয়া যদি ডান দিক যায়, ইউএসএ বাঁ দিক যাবে। তো সেই হিসাবে এটা একটা কারণও হতে পারে। সিরিয়াতে প্রত্যেক দিন কিছু না কিছু যুদ্ধ এবং হামলা বা গুলি বা বিমান, রকেট, এইসব কিন্তু একদম নর্মাল হয়ে গিয়েছিল, এটা চলতেই থাকতো। সিরিয়া সরকারের পক্ষে এটা থামানো একটা সহজ কাজ ছিল না। তো এবারে আসি একটা মেজর সেটব্যাক। 18 জুলাই 2012-তে সিরিয়া সরকার একটা বৈঠক করে এই যে জিনিসগুলো ইন্টারনাল দেশের মধ্যে যেগুলো চলছিল সেটা বন্ধ করার জন্য। সেন্ট্রাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সিরিয়া সরকারের বিভিন্ন তাবড় নেতারা বা বড় বড় যারা ব্যক্তি ছিল সেখানে একটা বৈঠক করার ব্যবস্থা করে, এবং এই বৈঠকের ওপরে কিন্তু সিরিয়ান ফ্রি আর্মি বা রিবেল গ্রুপের একটা নজর ছিল। তারা কিন্তু এই বৈঠকের উপরে কিন্তু অ্যাটাক করবে বলে আগে থেকে প্ল্যান করেছিল, এবং এই 18 জুলাই কিন্তু এই বৈঠকে তারা অ্যাটাক করে। এই অ্যাটাকের কারণে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর দাউদ রাজিয়া এবং তার সাথে
বাশারুল আসাদের শালা আসিফকে প্রাণ হারাতে হয়। এই ঘটনার পরে বাশারুল আসাদ কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং রেগে যায়। এরপরে কিন্তু বাশারুল আসাদ এমন একটা প্রতিক্রিয়া দিয়েছিল যার কারণে কিন্তু প্রত্যেকটা দেশ সিরিয়ার উপরে কড়া নিন্দা করেছিল। কি সেই ঘটনা সেটা আমরা জানি। 21শে আগস্ট 2013 2:30 বাশারুল আসাদের সরকার দেশের জনগণের উপরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, যার ফলে শিশু, মহিলা, হাজার হাজার জনসংখ্যা কিন্তু প্রাণ হারায়। এই ঘটনার পরে প্রত্যেকটা দেশ কড়া নিন্দে করে। কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে দেশের জনসংখ্যার উপরে কেউ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। বাচ্চা, মহিলা, এদের কথা ভাবলোই না টোটালি। তো এই ঘটনার পরে ইউএন ও কড়া নিন্দে করে এবং 180 থেকে 200টি দেশ যেখানে স্বাক্ষর করেছিল কোনোভাবে দেশে রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না, সেখানে কিন্তু সিরিয়া কিন্তু সাইন করেনি এবং তার ফলে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারে। এই ঘটনার পরে যখন বিশ্বের বিভিন্ন দেশ কড়া নিন্দে করলো এবং সবাই কিন্তু জানতো এবার কিন্তু এই সরকার পতন ঘটবেই ঘটবে, কিন্তু তারপরেও এই সরকার পতন ঘটেনি। তার পিছনে এখানে কারণ হলো রাশিয়া ও চীন বারবার প্রায় 7 বার ভেটোর মাধ্যমে এই সরকারকে বাঁচিয়ে দিয়েছিল এবং রাশিয়ার জন্য তারা আবারও বেঁচে গিয়েছিল এবং এই সরকার কন্টিনিউ সিরিয়ার উপরে অত্যাচার চালাতে সক্ষম হয়েছিল। ইউএসএ এই ঘটনার উপরে কড়া নিন্দে করে আর তখনকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামা সঙ্গে সঙ্গে ইউএস আর্মি ওই দেশে পাঠিয়ে দেয়। আর রাশিয়াও কিন্তু এখানে পিছিয়ে থাকেনি। রাশিয়া কিন্তু আমরা জানি যে সাপোর্ট করেছিল এবং আর্মি দিয়েও সাপোর্ট করেছিল। এই রাশিয়া জনসংখ্যা তো এখানে যুদ্ধ করছিল, সাথে সাথে এক্সটার্নাল যদি আমরা দেখে থাকি একদিকে রাশিয়া আর অন্যদিকে ইউএসএ আর্মি কিন্তু মুখোমুখি হয়েছিল ঠিক এই ঘটনার পরে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তখন কিন্তু ওরা এই বক্তব্য দিয়েছিল যে ওখানে আইএসআই প্রচুরভাবে প্রভাব ফেলেছিল, সেই কারণে ইউএস আর্মি আইএসআই এর বিরুদ্ধে বা আইএসআইকে শেষ করার জন্য, ওদের যে ক্যাম্পগুলো ছিল সেগুলো শেষ করার জন্য ইউএস আর্মি সিরিয়াতে প্রবেশ করে এবং সেটা তারা করছিল। এই যে জিনিসগুলো হচ্ছিল সেখানে কিন্তু ওই দেশে সিরিয়ার জনসংখ্যা এমন অবস্থা হয়েছিল যে দেশের মধ্যে কিছুই ছিল না, মানে বিল্ডিং এর থেকে বেশি ছিল ওখানকার মানুষের ক্যাম্প। মানে ভাবতেই পাচ্ছেন, রাস্তার ধারে ক্যাম্প করে আছে, কারণ বাড়ি তো নেই, ওপেনলি রকেট বোম সবসময় পড়তেই থাকছে এবং ওখানকার দেশের জনসংখ্যা কঙ্কালে পরিণত হচ্ছে, কারণ খাবারও ওদের মানে দেশের জনসংখ্যা 80% জনসংখ্যা ওখানে গরিব হয়ে গিয়েছিল, মানে ঠিকমতো খাওয়াও পেত না, এরকম সিচুয়েশন সিরিয়াতে হয়েছে। এবার আমরা 2016 সালে যদি ফিরে আসি, 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো ইউএসএ, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে ইউএসএ ফার্স্ট পলিসিতে চলে, তো সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প কি চেয়েছে যে সিরিয়ার প্রবলেম সিরিয়া সলভ হবে, তো ও নিজে থেকে ওখান থেকে সব যত ইউএস আর্মি ছিল সব নিয়ে সরিয়ে আনে। বাট এখানে সরিয়ে আনার পরে ঠিক 2017 সালে বাশারুল আসাদ আবার কিন্তু সেই রসায়নাস্ত্র ব্যবহার করে, যার কারণে প্রায় 100 জন, 10 জন শিশু আর 85 জন দেশের জনসাধারণ প্রাণ হারায়। ঠিক তারপরে 2017-তে আবার কিন্তু ইউএসএ এই ঘটনার নিন্দে করে সেখানে ইউএসএর আর্মি আবার পাঠিয়ে দেয় যাতে ওকে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য, কিন্তু এত কিছুর সত্ত্বেও কিন্তু কোনো কন্ট্রোল হয়নি। শুধু কি হচ্ছিল, ধরুন সাংবাদিক প্রাণ হারাচ্ছে, জনসাধারণ প্রাণ হারাচ্ছে, এই কনফ্লিক্টটা দীর্ঘদিন ধরে চলছিল, কোনোভাবেই শেষ হচ্ছিল না। এখানে কিন্তু বিষয়টা শেষ। বাশারুল আসাদ আমরা রিসেন্টলি দেখেছি যে উনি কিন্তু এই দেশে আর নেই, ওনার ওপরে কিন্তু অনেক কিছু অ্যালিগেশন আছে, মানে উনি প্রচুর পরিমাণে অর্থ করেছে, ওনার প্যালেস দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে এবং সাথে সাথে ড্রাগস তৈরি করারও, মানে রিসেন্টলি আমরা নিউজ থেকে দেখতে পাচ্ছি ড্রাগস তৈরি করারও অভিযোগও আছে, বিভিন্ন দেশেও পাঠাতো, এইসব জিনিসগুলো করতো। তো এইগুলো তো হয়ে গিয়েছে, মানে চলেও গিয়েছে, ওনার চ্যাপ্টার ক্লোজ। তো এখন সিরিয়াতে কি এখন স্টেবল সরকার গঠন হবে? রিসেন্টলি এইচটিএস এর লিডার আবু আল জালানি তিনি ইন্টারভিউতে বলে যে এমন একটি গভর্নমেন্ট সিরিয়াতে হবে যেখানে প্রপার ইনস্টিটিউট হবে, প্রপার কাউন্সিল হবে, সবার সমান অধিকার থাকবে এবং এটা নির্বাচিত হবে দেশের জনগণের মাধ্যমে। তো এটা যদি প্রপারলি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা দেশের সাথে রিলেশনটা ভালো হয়ে থাকবে, আর যদি এক্সট্রিম কিছু হয়ে থাকে বা কনফ্লিক্ট আরও যদি চলতে থাকে তাহলে কিন্তু খারাপ হবে। তো এবারে আমরা জানবো এশিয়া এবং ভারতের উপরে কি ইম্প্যাক্ট পড়বে। প্রথমে আমরা জানবো যে ভারতের সাথে সিরিয়ার কিন্তু একটা ভালো সম্পর্ক হয়েছিল বা হয়ে আছে, কারণ ভারত কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্ট ওখানে করে রেখেছে এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় সিরিয়ার বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে। যদি ওখানে স্টেবল সরকার হয় তাহলে ইন্ডিয়ার জন্য ভালো হবে, বা এই যে বাণিজ্যিকভাবে দুটো দেশের মধ্যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আদারওয়াইজ যদি কোনো কনফ্লিক্ট হয় সেটা কিন্তু
কনফ্লিক্টই থেকে যাবে। তো ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করলাম, অনেকটা লেন্দি ভিডিও হয়ে গিয়েছে। তো সিরিয়ার উপরে আমরা যদি আরও কথা বলি, কথা শেষ হবে না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর সিরিয়ার যদি আপনারা আরও ভিডিও দেখতে চান, তো এই ভিডিওতে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর জানান যে সিরিয়াতে অ্যাকচুয়াল ঘটনাটা কী। থ্যাংক ইউ।